চলুন আজ ঘুরে দেখব নবাবের শহর লখনৌ, যেখানে রাজকীয় স্থাপত্যের সাথে মিশে আছে কিংবদন্তি আতিথেয়তা আর প্রতিটি গলিতে প্রাণ ফিরে পায় শত বছরের পুরনো ঐতিহ্য। মনোমুগ্ধকর প্রবেশদ্বার ও ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ থেকে শুরু করে জিভে জল আনা কাবাব এবং চিকন কারির সূক্ষ্ম কারুকাজ লখনৌ পর্যটকদের জন্য কিন্তু অনবদ্য। লখনৌতে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। আমি লখনৌতে এসেছিলাম হাওড়া স্টেশন থেকে রাত 7:20 13:005 অমৃতসর মেল ধরে। এই ট্রেনটি প্রত্যেক দিন রাত 7:20 ছেড়ে পরের দিন বিকেল 3:20 লখনৌ এসে পৌঁছায়। কলকাতা থেকে লখনৌর দূরত্ব 1013 কিলোমিটার। সময় লাগে এই ট্রেনে 20 ঘন্টার মতো। হাওড়া ছাড়াও কলকাতা এবং শিয়ালদা থেকেও আপনারা একাধিক ট্রেন পেয়ে যাবেন, যা করে এসে আপনাকে নামতে হবে লখনৌ স্টেশনে। মোটামুটি সব ট্রেনেই 20 থেকে 24 ঘন্টার মতো সময় লাগে। এরপর স্টেশনের বাইরে বেরিয়ে এলেই পেয়ে যাবেন টোটো বা অটো। তাতে করে আমি চলে এসেছিলাম কিন্তু আমি যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলে। প্রথমেই দেখিয়ে দিই যে হোটেলে রয়েছি আমি, সেই হোটেলটি। এই হোটেলটি কিন্তু লখনৌ যে চারবাগ স্টেশনে নেমেছিলাম সেখান থেকে অটোতে 7 থেকে 8 মিনিট লেগেছে। অটোতে ভাড়া নিয়েছে মাথাপিছু 10 টাকা করে, খুবই কাছে বলা যায়। হোটেল পিএস গ্র্যান্ড, বেশ বড় হোটেল। সামনেই হচ্ছে বাসমন্ডি চৌরাস্তা, আর ওখান থেকে ডান দিকে ঢুকে আসলেই হচ্ছে এই হোটেল পিএস গ্র্যান্ড। এটা হচ্ছে রিসেপশন, আর রুমগুলো কিন্তু রয়েছে সব ওপরে। সবথেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে লিফট রয়েছে। এই হচ্ছে লিফট, আর এনাদের কিন্তু 24 ঘন্টা জলের ব্যবস্থা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আমি রয়েছি 301 নম্বর রুম। দেখিয়ে দিই একটু ছোটো করে। বেশ বড় একটি রুম রয়েছে, 2টো বেড। এখানে 2-3 জন থাকতে পারবে, এখানে 1জন থাকতে পারবে। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, আর যেহেতু আমি ছিলাম রুমটা একটু অগোছলো রয়েছে। এখানে একটি চেয়ার, একটা ডেস্ক টাইপের রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে আরেকটা ডেস্ক রয়েছে, ব্যাগপত্র রেখেছি। এখানে একটা কভার টাইপের রয়েছে, এখানে আরেকটা ডেস্ক রয়েছে, ব্যাগপত্র রাখা রয়েছে। এপাশে একটা জানলা রয়েছে, একটু দেখিয়ে দিই। এখান থেকে বাইরের একটা ভিউ পাওয়া যায়। চাইলে এসি নিতে পারেন, যদি না চান তাহলে নন এসিও নেওয়া যায়। আর বাথরুমটা রয়েছে এখানে। এই হচ্ছে রুম। এই রুমটির ভাড়া চেয়েছিল 1500 টাকা, আমরা একটু বার্গেনিং করে এটাকে 1250 টাকায় কিন্তু পেয়েছি। আর এই হোটেলের নিজস্ব ভেজ রেস্টুরেন্ট রয়েছে। সময় এখন সকাল 9:30। আজকে ঘুরে দেখব নবাবের শহর লখনৌ। এই লখনৌকে রামায়ণের যুগে কিন্তু বলা হতো লক্ষণপুরী বা লক্ষণাবতী, কারণ মনে করা হয় রামচন্দ্রের ভাই লক্ষণের রাজত্ব ছিল এখানে। তো এই লখনৌ ঘুরে দেখতে গেলে প্রথমে কিন্তু লখনৌকে দুটো ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে পুরনো লখনৌ, একটা হচ্ছে নতুন লখনৌ। নতুন লখনৌর দিকে যদি আপনারা ঘুরতে যান তাহলে সেদিকটায় রয়েছে কিন্তু মূলত পার্ক, বিভিন্ন ধরনের পার্ক, তাছাড়া গোমতী রিভার সাইড। আর পুরনো লখনৌ যদি ঘুরে দেখতে চান সেখানে রয়েছে কিন্তু বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস। তো আজকে আমি কিন্তু ঘুরে দেখব পুরনো লখনৌ। ইতিহাস যদি ভালো লাগে আপনার, তাহলে লখনৌ ঘুরে দেখতে কিন্তু ভালো লাগতে বাধ্য। লখনৌ সাইট সিন করার জন্য আমি এখান থেকেই একটি গাড়ি ভাড়া করে নিয়েছি, 4 হুইলার। ভাড়া পড়েছে 1500 টাকা। এখানকার সিস্টেম হচ্ছে 8 ঘন্টার জন্য এরা কিন্তু 1500 টাকা করে নেয়, লোকাল যদি কিছু সাইট সিন করেন। তো আমি সেই ড্রাইভার দাদার নম্বর দিয়ে দেবো, যদি আপনারা আসেন ঘুরতে চান কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই নবাবের শহর লখনৌকে। ঠিক আছে। প্রথমে চলে এলাম লখনৌয়ের রেসিডেন্সি দেখতে। এটি রয়েছে লখনৌয়ের কাইজারবাগ এরিয়ায়, আর এই কাইজারবাগটা কিন্তু লখনৌয়ের একদম মধ্যস্থলে অবস্থিত। এটা হচ্ছে প্রধান প্রবেশদ্বার, ঢুকেই বাঁদিকে এখানে রেসিডেন্সির একটা নকশা রয়েছে। প্রথমে দেখে নেব রেসিডেন্সির ট্রেজারি বিল্ডিং। বড় বড় পিলারের উপরে দাঁড়িয়ে রয়েছে এই রেসিডেন্সি, আর
ম্যাক্সিমাম যে ওয়ালগুলো সেগুলো কিন্তু মানে সিমেন্ট খসে গিয়ে এখন ইটের যে কঙ্কাল সেটা দেখা যাচ্ছে। নবাব সাদাত আলী খান 1800 শতক নাগাদ কিন্তু এই রেসিডেন্সির কাজ সম্পূর্ণ করেছিল। এবার এটি মূলত কিন্তু একটি বাসভবন। ব্রিটিশ আমলে ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিকারিকরা ছিলেন তাদের রাখার জন্যই কিন্তু মূলত এটি নির্মাণ করা হয়েছিল। আর লখনউয়ের শেষ নবাব ওয়াজেদ আলী খানকে যখন ইংরেজরা কলকাতায় স্থানান্তরিত করেছিল বা নির্বাসিত করেছিল, সেই সময় স্থানীয় মানুষরা কিন্তু ইংরেজদের উপর প্রতিবাদ স্বরূপ এই রেসিডেন্সিকে ধ্বংস করেছিল এবং এখন মূলত কিন্তু এটা ধ্বংসপ্রাপ্ত। আরেকটা বিল্ডিংয়ের মধ্যে ঢুকে গেলাম, শুধু ইটের স্ট্রাকচার। কি সুন্দর এই রাস্তাটা, রাস্তার দুপাশে এরকম গাছগুলো রয়েছে, সবুজ ঘাস। আর আগেই বললাম অনেক বড় জায়গা নিয়ে রয়েছে এই রেসিডেন্সি এবং প্রচুর বিল্ডিং রয়েছে। কিন্তু এখানে চলে এলাম, এটা হচ্ছে ব্যাংকোয়েটিং হল। চলুন ভেতরটা একটু দেখাই। স্ট্রাকচারগুলো এত দারুণ লাগছে, একদম পুরনো দিনের, প্রায় 200-250 বছরের পুরনো। এখানে সবকটা বিল্ডিংয়ের ভেতরেই দেখছি এরকম লাইটের ব্যবস্থা রয়েছে। রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাগে এই জায়গাটা। রেসিডেন্সিতে ঢোকার যে এন্ট্রি ফি সেটা হচ্ছে 25 টাকা। ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, তবে মোবাইল দিয়ে ভিডিও বা ফটোগ্রাফি কিন্তু করা যায়। রেসিডেন্সির বাইরেটা একদম সবুজে মোড়া, কি অসাধারণ লাগছে দেখুন। রেসিডেন্সির ভিতরেই রয়েছে এরকম বড় একটা নিম গাছ, পুরো জায়গাটা ছায়া ঘেরা। এবার যেটা আসলাম সেটাও কিন্তু রেসিডেন্সির ভেতরেই, এরকম অনেক বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংগুলো মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিকারিকদের থাকার ঘর। একটু দেখিয়ে দিই ভেতরটা, একই রকম স্ট্রাকচার ভেতরটা, যেহেতু একই ঘরানার তৈরি। অনেকটা বাউন্ডারি রয়েছে, অনেকটা জায়গা, ওপাশে আর গেলাম না। একই রকম বিল্ডিং সমস্ত জায়গায় কিন্তু রয়েছে। এখানে রয়েছে জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে প্রত্যেকটা বিল্ডিংয়ের সম্পর্কে। এখানে দিক নির্দেশ করা রয়েছে। ভেতরে কিন্তু মিউজিয়াম রয়েছে, দূরে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু মিউজিয়াম। রেসিডেন্সি দেখার পর এবার যাচ্ছি আমরা ইমামবাড়া দেখতে। ইমামবাড়া কিন্তু দুটো রয়েছে, একটা বড়া ইমামবাড়া, একটা হচ্ছে ছোটা ইমামবাড়া। চলে এলাম বড়া ইমামবাড়ার কাছে। এই বড়া ইমামবাড়া হচ্ছে হুসেনাবাদের মধ্যে রয়েছে। আর এখানেই কিন্তু অনেকগুলো স্পট দেখবো একসাথে। বড়া ইমামবাড়া, রুমি দরওয়াজা থেকে শুরু করে ছোটা ইমামবাড়া, এরকম অনেক জায়গা দেখব। আপনাদের দেখাই, এই হচ্ছে রুমি দরওয়াজা। এটার বিশেষত্ব হচ্ছে এই সাইড দিয়ে একরকম দেখতে, আর ঠিক উল্টো দিকে যদি চলে যাই, ওপাশটায় চলে যাই যদি, তাহলে ওপাশ থেকে কিন্তু অন্যরকম দেখতে লাগে। আর এখানে কিন্তু হয়েছিল গদরের শুটিং, গদর সিনেমার শুটিং, এবং দুটো যেহেতু দুদিকটা দুরকম দেখতে, তাই ওই সিনেমায় একদিক ইন্ডিয়া এবং আরেকটা দিক হচ্ছে পাকিস্তান দেখানো হয়েছিল। 1784 সালে নবাব আসাফউদ্দৌলা এই রুমি দরওয়াজা কিন্তু তৈরি করিয়েছিলেন তার স্ত্রী রুমির নাম অনুসারে। আর এটি কিন্তু তুর্কি গেট নামেও পরিচিত। এটি আওয়াদি শিল্প রীতিতে নির্মিত। আচ্ছা, ইস্তাম্বুলের যে প্রাচীন গেট রয়েছে সেই প্রাচীন গেটের মতো কিন্তু দেখতে এই রুমি দরওয়াজা। চলে এলাম এবার রুমি দরওয়াজার এই পাশটায়। এতক্ষণ ও পাশটা দেখাচ্ছিলাম, দেখুন দুটো কমপ্লিটলি আলাদা, কিন্তু ও পাশটা একরকম দেখতে, এই পাশটা কিন্তু একদম টোটালি আলাদা। রুমি দরওয়াজার দুদিক দুরকম বলেই কিন্তু এখানে গদরের শুটিং হয়েছিল। একদিক ইন্ডিয়া এবং আরেকটা দিক পাকিস্তান দেখানো হয়েছিল। চলে এলাম বড়া ইমামবাড়ার ভেতরে।
এই যে বড়া ইমামবাড়া, এই বড়া ইমামবাড়ার ফার্স্ট ফ্লোরে উপরে রয়েছে কিন্তু ভুলভুলাইয়া। রুমি দরবাজার ঠিক পাশেই রয়েছে ইমামবাড়া। ইমামবাড়া কথার অর্থ হচ্ছে ধর্মীয় গুরুর বাসস্থান। এই ইমামবাড়াটি 1784 সালে নবাব আসাফউদ্দৌলা তৈরি করিয়েছিলেন। এটি বিশ্বের দ্বিতীয় বড় ইমামবাড়া। এই ইমামবাড়ার নিচের দরবার ঘরে রয়েছে সেই সময়কার নবাবদের বিভিন্ন জিনিসপত্র যা সংরক্ষিত রয়েছে, সেখানে ভিডিও করা কিন্তু নিষেধ। ঢুকে গেলাম বড়া ইমামবাড়ার ভিতরে। এখানে বেশ কিছু স্পট রয়েছে, আর কম্বাইন পাস এই 60 টাকা করে নিচ্ছে। এটা করলে কিন্তু এই 5টা স্পটের টিকিট একবারে হয়ে যাচ্ছে। কম্বাইন পাসের মধ্যে বড়া ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, পিকচার গ্যালারি আর সাতখান্ড, এই 4টে জায়গার টিকিট 60 টাকায় হয়ে যাচ্ছে। আর একটা আছে মকবরা সাদাত আলী খান, এটার জন্য আলাদা 10 টাকা করে করতে হচ্ছে। বড়া ইমামবাড়ার সামনে এখানে রয়েছে একটা গার্ডেন টাইপের, আর এটা হচ্ছে এন্ট্রান্স। এই সেই ভুলভুলাইয়া। আর আমরা গাইড নিয়ে নিয়েছি, পার্সোনাল গাইড নিয়েছি, 500 টাকা লাগছে। গ্রুপ গাইডে যদি আসতে চান তাহলে 200 টাকা করে পার হেড লাগে। সত্যি এখানে আসলে কিন্তু গাইড ছাড়া আসাটা চাপ, এতই অলিগলি রয়েছে, এখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মনে করা হয় শত্রুদের দিগ্ভ্রান্ত করার জন্যই এই ভুলভুলাইয়া বানানো হয়েছিল। অলিগলিটা দেখুন একবার। এখানে কোনো মার্ক না করে গেলে, একা আসলে তাহলে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যাচ্ছি। আপনারা ভাবছেন দেয়ালে কান লাগিয়ে কী করছি? অসাধারণ একটা সায়েন্স রয়েছে এখানে। এই যে ভুলভুলাইয়ার ভেতরে আমরা যে গাইড দাদা নিয়ে এসছে, আমাদের বললো যে এখানে কান লাগিয়ে রাখুন। আর দাদা চলে গেল অনেকটা দূরে, ওখান থেকে আওয়াজ দিচ্ছে, মানে আমার নাম ধরে ডাকলো। সেই নামটা কিন্তু শোনা যাচ্ছে এই ওয়ালের ভেতর থেকে, মানে দেয়ালের যে কান রয়েছে সেটা কিন্তু এখানে আসলে প্রমাণ হয়। সিরিয়াসলি অসাধারণ লাগলো, অসাধারণ। आप आवाज कैसे कर रहा था? तो हम तो सिलो बोलते हैं। आप कहाँ से आवाज कर रहे थे? यहाँ से? तो हम बोले थे দেখুন ওই এখান থেকে দাদা আওয়াজ করছে, আর আমরা ছিলাম হচ্ছে দেখাই কতটা দূরে। এই যে সরি আমি গুলিয়ে গেছি, এই যে একদমই শেষে ছিলাম, ওখান থেকে আওয়াজ পাচ্ছিলাম। দাদা এখান থেকে মানে দেয়ালের কাছে দাঁড়িয়ে কথা বলছিল। আর এই গলিটা ডান দিকে এরকম কিন্তু কুঠুরি টাইপের রয়েছে, এখান থেকে নিচের হলটা দেখা যাচ্ছে। যেটা বলছি হারিয়ে যাওয়ার সম্ভাবনা, ধরুন গ্রুপে আসলেন, ঠিক আছে, আপনি জানেন সোজা যাবে, কিন্তু যদি আপনার গ্রুপ বাদিকে চলে যায় আপনি কিন্তু খুঁজে পাবেন না। এর জন্য এটা হচ্ছে ভুলভুলিয়া। দেখুন এখানে একটা নিচের রাস্তা চলে গেছে, এদিকে যাচ্ছি না, ওপরে উঠছি। আর ভেতরের যে গলিগুলো রয়েছে সেগুলো স্বাভাবিকভাবে দেখলে বোঝা যায় যে সেখানে হয়তো সাফোকেশন হবে, বাতাস নেই, চলাচল করছে না, কিন্তু মানে এতটাই মানে বিজ্ঞানসম্মতভাবে এটা বানানো। ভেতরে কিন্তু অসাধারণ হাওয়া, মানে ওই যে ঘুলঘুলিগুলো রয়েছে ওখান থেকে হাওয়া পাস হচ্ছে পুরো ভুলভুলাইয়ার ভেতরে, সাফোকেশনের কোনো চান্সই নেই। চলে এলাম ইমামবাড়ার একদম টপে, এটা ছাদ। এই সেই ইমামবাড়া এবং ভুলভুলাইয়া, যার প্রেক্ষাপট কিন্তু পাওয়া যায় সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের বাদশাহী আংটিতে। আর সেই গল্প যারা পড়েছেন বা সানডে সাসপেন্স শুনেছেন তাদের কিন্তু এই জায়গায় আসলে সেই যে বাদশাহী আংটির যে প্রেক্ষাপট সেটা কিন্তু মনে পড়ে যায়, আমারও মনে পড়ে যাচ্ছে। আর এখান থেকে আপনাদের দেখাই এন্ট্রান্স, কি সুন্দর লাগছে দেখুন, মেন রাস্তা সামনেই, এখান থেকে ঢুকেছিলাম, দারুণ লাগছে। পুরো লখনৌ শহর এখান থেকে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আসিফি মসজিদ এবং দূরে হচ্ছে গোমতী নদী। জুম করি, এই হচ্ছে গোমতী নদী। এখান থেকে কিন্তু ক্লক টাওয়ারটাও দেখা যাচ্ছে, এই যে ক্লক টাওয়ার। আমরা যখন উঠেছিলাম তখন গাইড দাদা কিন্তু দেখিয়ে নিয়ে গিয়েছিল। এবার যেটা একটা খেলা চলছে সেটা হচ্ছে গাইড দাদা বললো যে আপনাদের আমি দেখাবো না, আপনারা নিজেরাই বেরোন, আমি পেছনে আছি, যদি ভুলভাল রাস্তায় যান আমি গাইড করে দেবো। কিন্তু আমরা কিন্তু ঘুরছি, এটাই হচ্ছে ভুলভুলাইয়ার মজা। একই জায়গায় মোটামুটি ঘুরে চলেছি বেশ কিছুক্ষণ। তো একটা ক্লু দিল, সেটা হচ্ছে এই রাস্তায় যদি বেরোই মোটামুটি একটা মেন গেট দিয়ে বেরোনোর একটা সুযোগ রয়েছে।
সত্যজিৎ রায়ের যে ফেলুদা সিরিজের বাদশাহী আংটির কথা বলেছিলাম, সেখানে কিন্তু এরকম একটা পরিস্থিতি ছিল যখন ফেলুদা এরকম ভুলভুলাইয়ার ভিতর থেকে তপসি এবং আরও লোকজন নিয়ে যখন যাচ্ছিল, তখন কিন্তু মাঝখানে ফেলুদা হারিয়ে গিয়েছিল। ফেলুদা যেটা করছিল, প্রত্যেকটা দেয়ালের গায়ে গায়ে কিন্তু মার্ক করে রাখছিল এবং ফেলুদা কিন্তু পেরেছিল যে নিজে একাই এই ভুলভুলাইয়া থেকে বেরিয়ে আসতে। তো সেই প্রখর বুদ্ধিসম্পন্ন ফেলুদা দ্বারাই সম্ভব হচ্ছে এটা, আমাদের দ্বারা সম্ভব নয়। আমাদের অনেক সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু আমরা পারিনি। অবশেষে গাইড দাদার দ্বারস্থ হয়েছি, গাইড দাদা এবার নিয়ে যাচ্ছে আমাদের। তবে বয়স্ক লোক যারা আছেন তাদের আসাটা একটু চাপ। প্রতিনিয়ত সিঁড়ি রয়েছে, মাঝে মাঝে ছোট ছোট সিঁড়ি, আর মাঝে মাঝে কিন্তু বেশ বড় বড় সিঁড়ি। এই যে 92 এটা দেখিয়েছিল গাইড দাদা প্রথমে, আর এইখান থেকে কিন্তু ঢুকেছিলাম। ভুলভুলাইয়া দেখার পর এবার চলে এলাম শাহী বাউলির সামনে। এটাও কিন্তু ইমামবাড়ার ভেতরে। শাহী বাউলির ভেতরে এই সামনে রয়েছে একটি তালাব বা কুয়ো টাইপের। এটা কিন্তু রিজার্ভার, এখনকার দিনে যে কনসেপ্ট রিজার্ভার, সেই সময় কিন্তু রিজার্ভারের ব্যাপার ছিল না, সেই সময় কিন্তু এই কুয়ো বানানো হয়েছিল। এবং এখানে একটা মজা আছে, ওপর থেকে জাস্ট ওপর দেওয়ালটা দেখা যায়, নিচটা কিন্তু দেখা যায় না। কিন্তু নিচে নামলে কিন্তু আবার আপনারা দেখতে পাবেন এন্ট্রান্স থেকে কারা কারা ঢুকছে, কারা কারা বেরোচ্ছে। দেখুন কত উঁচু এই জায়গাটা, এন্ট্রান্স এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু নিচে নামার পর ওই কুয়োর জলে কিন্তু এন্ট্রান্সে যারা যারা ঢুকছে এন্ট্রান্স থেকে তাদেরকে দেখা যাবে। এই শাহী বাউলের ভেতরটাও কিন্তু একটা ভুলভুলিয়া টাইপারই, ভেতরটাও অন্ধকার। আমরা এবার যাচ্ছি সেই কুয়োর কাছে। এবার যেটা দেখানোর, যেটা বলছিলাম, দেখুন এখান থেকে এই যে কুয়োটার জল দেখা যাচ্ছে, আমি একটু জুম করি, সম্ভবত আপনারাও দেখতে পাচ্ছেন। দেখুন কিছু লোকের যে অবয়বটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। এটাই হচ্ছে বিজ্ঞানের খেলা। আমরা যখন এন্ট্রান্স করেছিলাম যে জায়গাটা দিয়ে, যে গেটটা দিয়ে, সেই গেটের প্রতিচ্ছবি কিন্তু এখানে পড়ছে এবং সেখান থেকে যে লোক আসছে বা যাচ্ছে তাদেরকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। শুধু তাই না, এখানে কিন্তু মানে আমাদের এখনকার সময় যে কালার ছবি, সেই সময় কিন্তু ছবি তোলার কোনো ব্যাপার ছিল না। এটা বানানো হয়েছিল এই কারণেই, শত্রুরা যদি গেট থেকে ঢোকে বা কিছু, ঠিক সিসিটিভি কনসেপ্টেই কিন্তু সেই যুগে, অর্থাৎ প্রায় 250 থেকে 300 বছর আগে এটি বানানো হয়েছিল। আর এটা কিন্তু যে মানুষদের দেখা যাচ্ছে সেটা কিন্তু কোনো অবয়ব, কালচে অবয়ব না, একদম কালার ছবি পাওয়া যাচ্ছে। এই যে শাহী বাউলের তালাব বা কুয়ো, এটা সম্পর্কে একটু গাইড দাদার কাছ থেকে শুনে নিই। तो मैं इस कुएं का पानी यहाँ पे गोमती नदी से आता था। तो गोमती नदी का जलस्तर कम हो जाने की वजह से पानी आना यहाँ पे बंद हो गया है। तो जब बरसात में गोमती नदी का लेवल बढ़ता है तो यहाँ पे ऑटोमेटिकली पानी आता था, जो कि 1773 में जब इसको बनाया गया था तो उस ज़माने में यहाँ पे मतलब कोई भी समरसेबल बोरिंग नहीं होते थे, इसलिए बड़े बड़े कुएँ बनाए जाते थे पानी स्टोर करने के लिए। उसके बाद इमामबाड़े को बनाया गया है। अच्छा अच्छा, तो अभी ये खाली है, पानी खाली है, खाली है, भर जाता है ना। गोमती नदी में पानी आते ही नहीं तो कैसे बढ़ेगा। আচ্ছা আচ্ছা, গোমতী নদী সত্যি জল শুকিয়ে গেছে। জল যদি বেশি থাকে তাহলে কিন্তু এই নদী মানে এই কুয়োটা জলে ভরে যায়। ভেতরটা ঠান্ডা। আচ্ছা, এখান থেকে এসছিলাম, এখান থেকে মানে ঢুকেছিলাম আর কি। এই যে এখন এন্ট্রান্সে চলে আসলাম, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ছাদ নেই। এই ছাদ না থাকার মানে না দেওয়ার কারণটা হচ্ছে এখান থেকে সানলাইট এখানে পড়ার পর রিফ্লেকশান হয় ওই তালাবে বা কুয়োতে। ওখানে রিফ্লেকশান হওয়ার ফলে এখান থেকে যারা ঢোকে বা বেরোয়, সেই ঢোকা বেরোনোটা কিন্তু আমরা যেখান থেকে দেখিয়েছিলাম আপনাদের, ওখান থেকে দেখা যায়। মানে পুরোটাই হচ্ছে একটা মানে বিজ্ঞানের খেলা বলা চলে। এবার যাচ্ছি ছোটা ইমামবাড়া। এটা হচ্ছে বড় ইমামবাড়ার ঠিক উল্টো দিকে, মেন রাস্তার ওপাশে। আমরা যেমন গাড়ি রিজার্ভ করে নিয়েছি, তো আপনারা যদি কম খরচে ঘুরতে চান তাহলে কিন্তু টোটো করেও ঘুরতে পারেন। কারণ এই যে ইমামবাড়া, রুমি দরবাজা, ছোটা ইমামবাড়া, এগুলো কিন্তু সব পাশাপাশি রয়েছে। আপনারা যে হোটেলে থাকবেন সেখান থেকে ব্রেক করে করে আপনারা টোটোতে করেও আপনারা ঘুরে নিতে পারেন। তবে বেটার হয় একটা গাড়ি রিজার্ভ করে নিলে সমস্ত জায়গায় একবারে ঘুরে দেখতে পারবেন। বড় ইমামবাড়া থেকে আমরা যাচ্ছি ছোটা ইমামবাড়া, সামনেই গেট রয়েছে। আর ডান দিকে রয়েছে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারের পাশেই রয়েছে এটা হচ্ছে
পিকচার গ্যালারি। এখানে কিন্তু বিভিন্ন নবাবের মানে লখনৌর যে নবাবরা ছিলেন তাদের ছবি রয়েছে। আর এই মাঝখানে একটা পুকুর টাইপের রয়েছে বড়। চলে এলাম ছোটা ইমামবাড়ার গেটের সামনে। यहाँ कोई प्रॉब्लम ঢুকে গেলাম ছোটা ইমামবাড়ার ভেতরে। এটা কিন্তু অনেকটা তাজমহলের মতো। নবাব মুহাম্মদ আলী শাহ 1838 সালে শিয়া মুসলমানদের উপাসনা ও উৎসবের জন্য এটি নির্মাণ করেন। বেলজিয়াম থেকে আনা রকমারি ঝাড় লণ্ঠন দিয়ে এর ভেতরটা সাজানো। এর চোখ ধাঁধানো আলো ও ঝাড় লণ্ঠনের জন্য একে প্রাসাদ অব লাইটস বা আলোর প্রাসাদ বলা হয়। ভবনটির উপরে সোনালী গম্বুজ এবং বেশ কয়েকটি মিনারও রয়েছে। কমপ্লেক্সের ভেতর তাজমহলের আদলে দুটি ছোট ছোট প্রতিকৃতি বা সমাধি রয়েছে। তাছাড়া এর ভেতরেই রয়েছে নবাব ও তার মায়ের সমাধি। লখনৌয়ের মোটামুটি মেন যে জায়গাগুলো রয়েছে পুরনো লখনৌর, সেই জায়গাগুলো কিন্তু আমি দেখলাম এবং দেখালাম আপনাদেরকেও। এখন সময় প্রায় 2:15। আগে লাঞ্চ করব, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। লাঞ্চ করব। নৌসিজান বলে একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে, কি পাওয়া যায় দেখা যাক। আমরা 4 জন আছি। ভাত এবং বিরিয়ানি মিলিয়ে নিয়েছি। 1 প্লেট ভাত নিয়েছি, কত এটা? 150 টাকা। 4 পিস মাটন নিয়েছি 500 টাকা। আর বিরিয়ানি নিয়েছি, এটা কত রে? এটাও 500 টাকা। দামটা একটু বেশি লাগছে, খেয়ে দেখি কেমন কি টেস্ট। আর সাথে রয়েছে পেঁয়াজ, ধনেপাতার চাটনি, লেবু। নবাবের শহরে এসেছি যখন, বিরিয়ানি তো খেতেই হবে। এখানকার বিরিয়ানি বেশ ভালো লাগলো। আর কোয়ান্টিটি যা দিয়েছে মোটামুটি ডবল শেয়ারিং, অনায়াসে। তো ভালো লাগলো, ঘুরে দেখলাম লখনৌ শহর। আরও কিছু এখানকার বিখ্যাত খাবার রয়েছে, গলৌটি কাবাব রয়েছে, পাপড়ি চাটের বিভিন্ন আইটেম। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।